সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন রকম, তার কারণ কি, অনেক কিছু একসাথে ঘটছে। আপনারা জানেন গভর্নমেন্ট শাটডাউন, স্টক মার্কেট, রিয়েল এস্টেট মার্কেট, মর্গেজ রেট এবং ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত সব কিছু এক সুতোয় ঝুলছে। সো আমি চেষ্টা করব সেটি সুন্দর করে তুলে ধরতে, কারণ ফেডারেল রিজার্ভ এখন যে পদক্ষেপটি নিতে যাচ্ছেন সেটি বুঝতে হলে আমাদেরকে বেশ কয়েকটি জিনিস বুঝতে হবে, এবং সেটি আমি খুব সুন্দর সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে। এটি একটি ব্যাপার। তারপর ইমিগ্রেশনের ইমিগ্রেশনের দুটি এবং সোশ্যাল সিকিউরিটির একটি আপডেট থাকবে, কারণ এটি আমি গত সপ্তাহে দেখেছি অনেকে কমেন্টে করেছেন। আমি উত্তর দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উত্তরটি আর পরিষ্কার হওয়া উচিত, কাজে সেটি আমি চেষ্টা করবো, এবং চেষ্টা করবো না, সেটি আমি তুলে ধরবো। সোশ্যাল সিকিউরিটি এজ নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, সেটি আমি তুলে ধরবো আপনাদের কাছে। ওকে, দেখতে দেখতে কিন্তু 2026 সাল চলে এসেছে, আর মাত্র 2 মাস পরে আমরা চলে যাব 2026 সালে। আমাদেরকে যেটি বুঝতে হবে যে আমরা কোথায় আছি অর্থনীতিতে, ইন দ্য ইউএস ইকোনমি, নট ইন ইউএস ইকোনমি, বাট আমরা কোথায় আছি ইন দ্য ইকোনমিতে, অর্থনীতিতে আমরা কোথায় আছি। আপনাদের বা আমাদের সবাইকে যেটি খুব অ্যাটেনশন দিতে হবে, উই শুড পে অ্যাটেনশন, ইজ জব মার্কেট। কারণ নট অনলি জব মার্কেট, অর্থনীতি কোন দিকে যাচ্ছে এবং ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ে কী হচ্ছে, তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই আপনারা জানেন যে অনেকেই আছেন, a lot of people they understand that this will be able to find better investor. আপনি যখন এই তিনটা জিনিস বুঝতে পারবেন খুব ভালো মতো, আপনার কাছে যে সুযোগটি থাকবে, অপরচুনিটি থাকবে, সেটি হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, ইনভেস্টমেন্ট বলতে কিন্তু আমি শুধুমাত্র স্টক ইনভেস্টমেন্ট বোঝাচ্ছি না। ইনভেস্টমেন্ট, আপনি হয়তো একটা বাড়ি কিনছেন, দ্যাট ইজ অ্যান ইনভেস্টমেন্ট। ওকে, ওই সুযোগগুলি যখন আছে, আপনার সুযোগটা থাকবে এবং আপনি সুযোগটা নেবেন এবং আপনার গ্রো হবেন। আপনি সেখানে, আপনি যখন এটি নেবেন, আপনি গ্রো করবেন, আপনার ওয়েলথ অর্থাৎ আপনার সম্পদ অনেক গুণ দ্রুততার সাথে বাড়তে পারে, কারণ আপনি ভালো সিদ্ধান্ত নেবেন। ইট উইল নট, আপনি অন্যদের কাছ থেকে পিছিয়ে পড়বেন না। ইউ আর নট গোয়িং টু ফল বিহাইন্ড ইন ইনভেস্টমেন্ট, বাট অলসো জব মার্কেট, বিকজ আপনার যে মানি আছে, অর্থ আছে, এটি কিন্তু পরিবর্তন হচ্ছে। শুধু অর্থই পরিবর্তন হচ্ছে না, অর্থের যে সামর্থ্য আছে সেটি পরিবর্তন হচ্ছে। অর্থের সাথে সাথে অর্থনীতিরও পরিবর্তন আসছে। আওয়ার মানি ইজ চেঞ্জিং অ্যান্ড দ্য জব মার্কেট ইজ চেঞ্জিং, যার কারণে এই সেকশনে আমি একটি ব্রেকডাউন তুলে ধরবো আপনাদের কাছে, উইচ উইল অ্যাকচুয়ালি কী হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং আওয়ার ইকোনমি, কারণ একটু খুব বোঝাটা খুব দরকার। অ্যান্ড হাউ কীভাবে আপনি এটির সুযোগ নিতে পারেন when it comes to investment opportunity, যাতে করে আপনার গ্রোথটা, প্রবৃদ্ধিটা, সম্পদের বাড়ানোর ব্যাপারটিতে আপনি এটা ত্বরান্বিত করতে পারেন। ইউ ক্যান গ্রো, অ্যাক্সেলারেট ইউর ওয়েলথ। তো চলুন শুরু করব জব মার্কেট থেকে। জব মার্কেট আপনি জানেন, ইটস বিন হ্যামার্ড, একেবারে বাজে অবস্থা মাসের পর মাস। ওকে, খুব কম সংখ্যক নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে ইন দ্য ইউএস ইকোনমি। একই দিকে বিভিন্ন কোম্পানিদের আমরা দেখছি তারা লে অফ করে যাচ্ছেন একের পর এক। নাও, টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড জব মার্কেট, আপনাকে যেটি বুঝতে হবে, আনএমপ্লয়মেন্ট নাম্বার নিয়ে কি হচ্ছে। জব মার্কেট বুঝতে হলে আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে সেটি আমাদের বোঝা দরকার। তার কারণ হচ্ছে 2023 সালে আমরা দেখছি রিপোর্টেড আনএমপ্লয়মেন্ট। খেয়াল রাখবেন, আমি বলছি রিপোর্টেড, এই কথাটি খুব জরুরি, আমি কিছুক্ষণ পরে এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। রিপোর্টেড আমাদের কাছে যেটি পেশ করা হয়, সাবমিট করা হয়, রিপোর্টেড আনএমপ্লয়মেন্ট নাম্বার ছিল 3.6%। 2023 সালে, 2024 সালে এই নাম্বারটি বেড়ে দেয় 3.8%, এবং এখন আমি যখন লাইভে আছি আপনাদের সাথে, এটি এখন হচ্ছে 4.3% রিপোর্টেড আনএমপ্লয়মেন্ট নাম্বার। নাও, দ্য নাম্বার 4.3% আনএমপ্লয়মেন্ট, এটা কিন্তু হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে ভেরি ভেরি লো, খুব লো। প্রবলেম ইজ নট দ্য আনএমপ্লয়মেন্ট নাম্বার, প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্টটা যাচ্ছে কোন দিকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য আনএমপ্লয়মেন্ট, এই যে আনএমপ্লয়মেন্ট নাম্বারটি আমাদের বলছে কি, হোয়াট ইজ ইট টেলিং আস, আমরা কি বুঝতে পারছি এটা থেকে। অ্যান্ড দিস ইজ ওয়্যার, এইখানে তথ্য সংখ্যান যে আমাদের কাছে দেওয়া হয়, ইটস ভেরি কনফিউজিং। কারণ সবাই যখন এই যার মতো করে তাদের ওপিনিয়ন দিয়ে থাকে, তাদের একটা স্পিন থাকে এই তথ্যের ব্যাপারে। বাট উইথ দিস প্রোগ্রাম, আজকের প্রোগ্রামে আমি চেষ্টা করবো এটা পরিষ্কারভাবে এক্সাম্পলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা। অ্যাকর্ডিং টু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলছেন কি, আগামী বছর 2026 সাল
খুব ভালো হবে এমপ্লয়মেন্টের জন্য। দিস ইজ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। অন দ্য ফ্লিপ সাইড, অন্যদিকে দ্য ফেডারেল রিজার্ভের বিভিন্ন মেম্বার যারা আছেন সেন্ট্রাল ব্যাংকের, তারা কি বলছেন, যে তারা বলছেন আমেরিকাতে জব মার্কেট কিন্তু দুর্বল হয়ে আসছে। আমি অনেকবার বলেছি তাদের কথা। নাও আপনাদের ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু দিস, কারণ দ্য রিয়ালিটি ইজ, সত্য কথা হচ্ছে নোবডি নোজ, কেউই জানে না কি হতে যাচ্ছে আগামী 2026, 2027, 2028। অ্যান্ড আপনার কাজ হচ্ছে নট টু ব্লাইন্ডলি, আপনার আমার সবার কাজ হচ্ছে একটি অন্ধের মতো কাউকে ফলো না করা, কোনো নিউজকে ফলো না করা, প্রেসিডেন্ট কি বলছেন এটাকে ফলো না করা, দ্য ফেডারেল রিজার্ভ কি বলছে এটাকে ফলো না করা, আই র্যান্ডম গাই অন TBN24 তাকেও না ফলো করা। আপনার কাজটি কি হচ্ছে, আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল ডিসিশনটা নিতে পারার মতো এডুকেশনটা থাকা, আপনার ওপিনিয়নটা থাকা। দ্যাট ওয়ে আপনি অনেক স্মার্টার ডিসিশন নিতে পারবেন। আপনার হাতে যদি অর্থ থাকে অথবা না থাকে, আপনি বানাতে পারবেন। অ্যান্ড দ্য রিজন ওয়াই দ্য জব মার্কেট হ্যাজ বিকাম সাচ এ হট টপিক, যে কারণে জব মার্কেট সবচেয়ে অনেক হট টপিক হয়ে দাঁড়াচ্ছে সবার ডিসকাশনের আজকের দিনে। ইটস নট দ্য ইনফ্লেশন, ইটস নট দ্য বিকজ ফায়ারিং হচ্ছে, লে অফ বাড়ছে। তার কারণ হচ্ছে একটি অন্যতম কারণ, ছোট্ট করে গত সপ্তাহে আমি টাচ করেছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হাউ ফাস্ট, কি কত দ্রুত জব মার্কেট আসলে পরিবর্তন হচ্ছে, এর জব মার্কেটের পরিবর্তন আসছে। বাট মোস্ট পিপল, বেশিরভাগ মানুষ আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু এদিকে অ্যাটেনশনটা দিচ্ছি না। আমরা বলছি শুধু জব মার্কেট চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে সেদিকে আমরা অ্যাটেনশন দিচ্ছি না। আই উইল টক মোর অ্যাবাউট AI। আমি AI সম্বন্ধে এবং জব মার্কেটের এই পরিবর্তনের ব্যাপারে ব্যাপকভাবে কথা বলবো অন্য একটি প্রোগ্রামে। বাট যেই জিনিসটি আলটিমেটলি আমাদেরকে জানায় জব মার্কেট কোথায় যাচ্ছে, ইটস গ্রোয়িং, অথবা এটি কি বাড়ছে, প্রবৃদ্ধি হচ্ছে, নাকি এটি নিচে নেমে আসছে, ইটস নট দ্য গভর্নমেন্ট, it's not the federal bank or Federal Reserve Bank rather, it's not the it is, কিভাবে আমরা বুঝতে পারি সেটা, অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে, it is the economical growth. So চলুন এই ব্যাপারটিতে একটু নজর দিই। Our economy, in the US economy, এটিকে মাপা হয় একটি সংখ্যা দিয়ে, সেটিকে বলা হয় জিডিপি। জিডিপি হচ্ছে সমষ্টিগতভাবে যা ব্যয় করা হয় অর্থনীতিতে, সব কিছুর সমষ্টিকে জিডিপি বলা হয়। সো আমরা যখন, আপনি কোনো একটি বাংলাদেশি রেস্টুরেন্টে গেছেন, বিরিয়ানি অর্ডার করেছেন, অথবা ইউ লাইক ফাস্ট ফুড, ইউ ওয়েন্ট টু চিপোটলি, আপনি একটি বল অর্ডার করেছেন, আপনি যখন এটি ক্রয় করলেন বা আপনি বিরিয়ানি কিনেছেন, আপনি আসলে কন্ট্রিবিউট করছেন জিডিপিতে। যখন এটি আপনি ক্রয় করে থাকেন, এর সাথে যদি এক্সট্রা সস নেন, আপনি ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য জিডিপি। আপনি যখন এটি এক্সট্রা ওখানে খেয়েছেন, বাসায় নিয়ে যাওয়ার জন্য আবার আরেকটি নিচ্ছেন, ইউ আর কন্ট্রিবিউটিং টু জিডিপি। আপনি গুয়াকামোলি নিয়েছেন, তরতিয়া নিয়েছেন অন দ্য সাইড, ইউ আর অ্যাকচুয়ালি মানে বেসিকলি কন্ট্রিবিউট করছেন জিডিপির। আপনি যদি ক্যাশ দিয়ে থাকেন দ্যাটস ফাইন, যদি MX ব্যবহার করে থাকেন, মাস্টার কার্ড অর ভিসা অর আমেরিকান এক্সপ্রেস, তাহলে আপনি আরও বেশি প্রবৃদ্ধির সাথে ব্যয় করছেন। কেন? আপনি শুধু এই স্পেন্ডিং শুধু চিপোটলিতে করছেন না, আপনি MX-এর যে খরচ আছে নেটওয়ার্কের, সেটিতেও আপনি যোগ দিয়েছেন। এখন 2023 সালে জিডিপি, আমাদের আমেরিকার জিডিপি স্পেন্ডিং that happen in our spending that happen in our economy, আসলে আমরা কত খরচ করেছি, চলুন একটি চার্ট আমরা দেখে নিই, যেটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। আমেরিকাতে 2023 সালে জিডিপি ছিল 27.7 ট্রিলিয়ন ডলার, $27.7 ট্রিলিয়ন। 2024 সালে এটি বেড়েছে 29.9 ট্রিলিয়ন ডলার। ইউএস ইকোনমি, ইউএস জিডিপি 2025 সালে, এই বছর এক্সপেক্টেড, আশা করা হচ্ছে যে এটি অ্যারাউন্ড সামওয়্যার 30.5 ট্রিলিয়ন ডলার খরচ করা হবে। না, একটি জিনিস হচ্ছে, আমরা যেটি বুঝতে চেষ্টা করব সেটি হচ্ছে কি, দ্য নাম্বারস, দিস নাম্বার যে আপনারা দেখছেন অন স্ক্রিনে, লট অফ পিপল অনেকেই ভুলে যান একটা জিনিস, যে আমাদের এখানে এই অর্থনীতির সবচেয়ে বেশি ব্যয় কে করে থাকেন। ইট ইজ নট ইউ, ইট ইজ নট মি, it is not Chipotle, it is not Amazon, or it is not Nvidia. সবচেয়ে বেশি ব্যয় করে থাকে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। সো রিয়েলি যদি আমরা বুঝতে চাই জিডিপি ভার্সেস ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট স্পেন্ডিং, খরচ, আমাদেরকে যেটি বুঝতে হবে যে কি পরিমাণ সরকার খরচ করে থাকে। সো লেটস লুক অ্যাট
দিস এগেন ইন 2023 আমেরিকার সরকার খরচ করেছে $6.2 ট্রিলিয়ন। নাও আপনি হয়তো চিন্তা করছেন যে হাউ ডিড অ্যাকচুয়ালি এই সরকারি খরচটি কিভাবে জিডিপির সাথে প্রবৃদ্ধির সাথে যুক্ত হলো। ওয়েল, আমেরিকার সরকার যখন খরচ করে থাকে মানি ইন লটস অফ ওয়েজ, হাউ তারা অর্থ খরচ করে থাকে মিলিটারি, ডিফেন্স, দে স্পেন্ড মানি ফর ইনফ্রাস্ট্রাকচার, মানি ফর হেলথ কেয়ার, মেডিকেয়ার অ্যান্ড অল দ্যাট আদার এক্সপেন্সেস যেটি আছে। আপনি যখন ইবিটি কার্ড পান, it's coming from the US government. When the United States government যখন তারা $1 খরচ করেন কাউকে দেন, it could be weak check, EBT, it could be housing, Section 8, it could be food stamp, anything, okay? এটা যখন আপনার হাতে আসে আপনি কি করেন? এটি নিয়ে কোথাও যান, কেনাকাটা করেন, আপনার পকেটে যায়, সেখান থেকে আপনি কেনাকাটা করেন এবং এই যে কেনাকাটা করছেন এটি জিডিপির কাজে লাগছে। কারণ কি, ওই যে আপনি কেনাকাটা করেছেন এটি কিন্তু কোনো একটি দোকানে খরচ হয়েছে, যে দোকানের কর্মচারীর বেতন কিন্তু ওখান থেকে হচ্ছে। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট when you go to Chipotle, আপনি বাই বল, বাই পেইং, আপনি আসলে কারো না কারো স্যালারি পে করছেন। ইন 2024 সরকার, আমেরিকান সরকার খরচটি বেড়েছে 2024-এ $6.8 ট্রিলিয়ন খরচ করেছেন এবং 2025-এ এটি এক্সপেক্টেড যে তারা খরচ করবেন অ্যারাউন্ড $7.1 ট্রিলিয়ন। নাও অল অফ দিস সাউন্ডস গ্রেট, সব কিছু ঠিক আছে, বাট রিমেম্বার আমেরিকার সরকার, ইউএস গভর্নমেন্ট ইজ নট ফর প্রফিট এন্টিটি, মিনিং তারা কোনো বিজনেস চালাচ্ছেন না যেখান থেকে প্রফিট আসবে। সো যেরকম চেপুটলিতে আপনি যাচ্ছেন বা কোনো দেশি রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনি কিন্তু যখন একটি ক্রয় করছেন কোনো কিছু, তারা কিন্তু এটি মুনাফার বিনিময়ে আপনার কাছে বিক্রয় করছেন। আমেরিকার সরকার যখন খরচ করে তার কিন্তু মুনাফা নেই। সো তাদের ইনকামটা কোথায়? সোর্স অফ রেভিনিউ, দ্যাট ইজ একটি জায়গা আছে, ট্যাক্স ডলার। আপনি আমরা যে ট্যাক্স পেয়ার, আমাদের কাছ থেকে তারা যে অর্থটি পান, দ্যাটস দ্য একটি মাত্র রেভিনিউ হচ্ছে আমেরিকার সরকারের, সেটি হচ্ছে ট্যাক্স রেভিনিউ। দ্য প্রবলেম ইজ সরকার যে পরিমাণ খরচ করছেন 6 ট্রিলিয়ন, 7 ট্রিলিয়ন, 7 ট্রিলিয়ন দিস ইয়ার, 7.1 ট্রিলিয়ন আর 2025, বাট প্রবলেমটা হচ্ছে আপনি খরচ করছেন $7.1 ট্রিলিয়ন, আপনি কিন্তু জেনারেট করছেন না $7.1 ট্রিলিয়ন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে গভর্নমেন্ট খরচ করছেন অর্থ যেটি তার কাছে নেই। তার অর্থ হচ্ছে তারা ফাইন্যান্স করছেন সাম অফ দ্য স্পেন্ডিং। যেরকম আপনার কাছে টাকা না থাকলে ক্রেডিট কার্ডে খরচ করেন, আপনি কিন্তু এটি পরে বিল দিতে হবে, সেরকমভাবে আমেরিকার সরকার খরচ করছেন, এটি কারো কাছ থেকে আসছে, অর দ্য গভর্নমেন্ট সামহাউ ইটস খরচ করছেন যেটি তাদের কাছে নেই, যেটিকে আমরা ন্যাশনাল ডেট, জাতীয় ঋণ হিসাবে জেনে থাকি। রাইট নাও এই ঋণের পরিমাণ হচ্ছে $37 ট্রিলিয়ন। নাও দিস ইজ ওয়ার থিংস স্টার্টস রিয়েলি গেটস ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে আপনি হয়তো বলবেন যে ওয়েল, সরকার যদি কন্ট্রিবিউট করে থাকে আমাদের ইকোনমিতে এবং তাতে যদি ইকোনমিক গ্রোথ আরও বেড়ে থাকে, তাহলে তো দে কুড ডু বেটার জব, তাহলে তো আরও কিছু ভালো তারা করতে পারেন। সো এমন কি হতে পারে না যে আমেরিকার সরকার জাস্ট গো আউট দেয়ার, আরও খরচ বাড়ালো এবং আরও বেশি করে জব তৈরি হলো? ইয়েস দে ক্যান, বাট তার একটি পরিণতি আছে। উই সে দের ইজ এ কনসিকুয়েন্সেস ফর ডুইং দ্যাট। সেটি কি? এই কনসিকুয়েন্সটা হচ্ছে, ওকে হোল্ড দ্যাট থট, এখানে একটু থাকুন, আমি আসছি ফিরত। তার কারণ হচ্ছে আমেরিকার গভর্নমেন্ট আসলে অর্থ লোন করতে পারে, দে ক্যান বারো মানি। কোথা থেকে লোন করতে পারে? বিভিন্ন জায়গা থেকে লোন করতে পারে তারা। দে ক্যান বারো মানি ফ্রম পিপল। আপনি যখন ইউএস গভর্নমেন্ট বন্ড কিনেন, আপনি আসলে সরকারকে লোন দিচ্ছেন একটি ইন্টারেস্টের বিনিময়ে। সো দে ক্যান বারো মানি ফ্রম দ্য পিপল, আপনি ইউনাইটেড স্টেটসকে লোন দিচ্ছেন ইন এক্সচেঞ্জ ফর ইন্টারেস্ট। গভর্নমেন্ট ক্যান অলসো তারা আরও লোন করতে পারেন ফরেন কান্ট্রিজ থেকে, সাচ অ্যাজ জাপান, ইউনাইটেড কিংডম, ক্যানাডা, রাইট? বাট দ্য প্রবলেম ইজ যেই পরিমাণ অর্থের আমেরিকার গভর্নমেন্টের দরকার সেটি যথেষ্ট নয়, সবার কাছে যথেষ্ট নয়। সো টু লেন্ড ইট টু ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তখন কি করে? তারা যায় অর্থ লগ্নি করে ফ্রম আওয়ার সেন্ট্রাল ব্যাংক, যেটিকে বলা হয়ে থাকে ফেডারেল রিজার্ভ ব্যাংক। কথাটা মনে রাখবেন। নাও ইন্টারেস্টিংলি
this is interesting thing about this one is the Federal Reserve Bank, it is they are not a bank. এটি কোনো ব্যাংক না, তার কারণ আপনি আর আমি সেখানে যে মানি ডিপোজিট করতে পারবো না। it is a Federal Reserve Bank. They are not actually, এটি তারা বলছেন ফেডারেল রিজার্ভ ব্যাংক, কিন্তু তারা কোনো ক্যাশ নিয়ে বসে নেই সেখানে। ওকে, দে আর নট, তারা ফেডারেলও নন। আপনি যে দেখবেন তাদের ফেডারেল রিজার্ভের ওয়েবসাইটে তারা লিখে রেখেছেন যে উই আর নট ফেডারেল, অর্থাৎ দে আর নট পার্ট অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট, দে আর নট পার্ট অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট। ওকে, বাট দে হ্যাভ দ্য এবিলিটি, তাদের একটা ম্যাজিক্যাল সামর্থ্য আছে, দে হ্যাভ দিস এবিলিটি, তারা ডলার প্রিন্ট করতে পারেন। দে হ্যাভ দিস ম্যাজিক্যাল এবিলিটি টু প্রিন্ট মানি, ম্যাজিক ফ্রম থিন এয়ার, এবং সেটা তারা আমেরিকার সরকারকে লগ্নি দিয়ে থাকেন। এইটিকেই বলা হয় ব্যালেন্স শিট। কিছুক্ষণ পরে আমি তুলে ধরবো আলাদা। তারা ব্যালেন্স শিট বাড়ান, আবার এটি কমানের বন্ড বিক্রি করেন অন্যদের কাছে। ডিফারেন্ট স্টোরি আরেকদিন বলবো। সো যদি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট $2 ট্রিলিয়ন খরচ করেন, যেটি তাদের কাছে নেই, তারা ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে যান, ফেডারেল রিজার্ভ ব্যাংক ডলার প্রিন্ট করেন এবং এটিকে বাকিতে লোনে দেন আমেরিকার গভর্নমেন্টের কাছে। সাজানো গেম। দেন গভর্নমেন্ট ক্যান স্পেন্ড দ্য মানি, যার ফলশ্রুতিতে দেখবেন জিডিপির প্রবৃদ্ধি বেড়ে যায়, উইচ ক্যান হেল্প আনএমপ্লয়মেন্ট, বাট দের ইজ এ কনসিকুয়েন্স। বলছিলাম, সেখানে ফেরত আসলাম। টু অল দিস থিংস, এটির একটি পরিণতি আছে। এই পরিণতির নাম হচ্ছে অন্য কিছু নয়, ইনফ্লেশন, অর্থাৎ সব কিছুর মূল্য বেড়ে যাবে, কারণ আপনি তো অর্থ ছাপাচ্ছেন। উইচ ব্রিংস আস টু দ্য থার্ড টপিক, যেটি আমাদেরকে 3 নম্বর অংশে নিয়ে আসবে, উইচ ইজ ইনফ্লেশন। আমরা যদি আবার দেখি প্রথম ইয়াটি, ইন 2023, অন স্ক্রিনে প্লিজ, থ্যাংক ইউ। ইন 2023 রিপোর্টেড ইনফ্লেশন, যেটি আমাদেরকে বলা হয়ে থাকে ইন দ্য ইউনাইটেড স্টেটস 3.4%, যার অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড নাম্বার, বারবার বলছি, অ্যাভারেজ প্রাইস অফ থিংস, যেভাবে দ্রব্যমূল্য আছে তার অ্যাভারেজ প্রাইসটি আমেরিকাতে বেড়েছে 3.4% হারে। 2024 সালে এটি কমে এসেছে 2.9%। এবং এই মুহূর্তে আমি যখন লাইভে আছি, আজকের অনুসারে রিপোর্টেড ইনফ্লেশন আমেরিকাতে এই মুহূর্তে 2.9%। তার মানে এই নয়, দ্য রিজন ওয়াই কেন আমি এই কথাটি বলছি, দ্য ইনফ্লেশন রেট, বিকজ ইনফ্লেশন রেট অনেকেই মনে করে থাকেন যে অফেন টাইমস যে হাই, অনেকে বলে থাকেন যে আসলে যে নাম্বারটি বলা হচ্ছে ইনফ্লেশন অনেক বেশি, এবং আমি যখন বাজার করতে যাই আমরা বুঝতে পারি যে জিনিসের দাম আরও বেশি বেড়েছে, যেভাবে বলা হচ্ছে, যে সংখ্যাগুলো বলা হচ্ছে সঠিক নয়। ওয়েল, দ্য রিপোর্টেড ইনফ্লেশন রেট অনেক কিছু ফ্যাক্টর করে এর মধ্যে, lots of things happening in the economy, and sometimes the inflation rate যখন আপনি ফিল করেন, আপনি যখন রেন্ট করেন কোনো কিছু, আপনি যখন গ্রোসারিতে যান, আপনি যখন গাড়ি কিনেন, গ্যাস কিনেন, আপনি ফিল করবেন ইটস হায়ার দেন দ্য রিপোর্টেড নাম্বার। বলছে 2% বেড়েছে, কিন্তু আপনি আসলে $5 বেশি দিচ্ছেন, দ্যাটস ভেরি হাই। সো দ্য রুল অফ থাম, লটস অফ পিপল, অনেক অর্থনীতিবিদ আছে, তারা বলে থাকেন যেই নাম্বারটি আমাদেরকে দেয়া হয়, রিয়েল ইনফ্লেশন হচ্ছে এটিকে 2 দিয়ে গুণ করতে হবে। আমার কথা নয়, অর্থনীতিবিদদের কথা। সো হোয়াট এভার দ্য রিপোর্টেড নাম্বার বলা হচ্ছে সরকার থেকে, এটার সাথে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে, দ্যাট ইজ দ্য রিয়েল নাম্বার। সো ইফ ইট ইজ 2.9% আজকে, অ্যাকচুয়ালি আমরা আসলে 5.8%, ক্লোজ টু 6%, এটি হচ্ছে রিয়েল ইনফ্লেশন রেট। বাট দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট, এটি আসলে কোনো কথা নয়। আর যেটি আমি চেষ্টা করছি বোঝানোর, সেটি হচ্ছে এই যে রিপোর্টেড ইনফ্লেশন অর্থটা কি, নট দ্যাট দ্য প্রাইস, এটির অর্থ এমন না যে জিনিসের দাম কমে আসছে, নো 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 নো। এটার অর্থ হচ্ছে 2023 এবং 25 সালে এর অর্থ হচ্ছে যে হারে বাড়ছিল সে হারে না বেড়ে একটু কম করে বাড়ছে, কমে আসেনি কিছুর প্রাইস। ইট ইজ নট দ্য রাইজিং, যে হারে বাড়ছিল সে হারে বাড়ছে না এখন। ওকে, বাট this is where some of the concerns about inflation comes in. ওকে, সো আপনার এখন আমেরিকার সরকারের খরচ, অর্থনীতি, জব মার্কেটের এবং ফেডারেল রিজার্ভের একটি ভূমিকা পরিষ্কার হয়ে গেছে। এখন আসি আমরা, এখন যে অবস্থানে তৈরি হয়েছে, ফেডারেল রিজার্ভ কি করবে এবং কেন ইন্টারেস্ট রেট কমতে বাধ্য। ওকে, এবং জব মার্কেটের অবস্থা কি, চলুন সব কিছু, গোল্ড প্রাইস কেন হাই সেটিও আমি নিয়ে আসছি। ফেডারেল রিজার্ভ এখন কিন্তু অর্থ ছাপাতে শুরু করবে। কেন পরে কথা আসছি, এবং আমাদের সবাই তৈরি থাকতে হবে এর কনসিকুয়েন্স আর পরিণতি নিয়ে, সেটি হচ্ছে কোথায়, ইনফ্লেশন। সো
আপনার যদি মনে থাকে, আমি অনেক অনেক বছর যাবত এখন প্রোগ্রাম করছি, যারা 2024 সাল থেকে আমাকে দেখছেন, তার আগে থেকে থাকলে তো আরও ভালো। 2024 সালে অনেকবার বলেছি যে 2026 সালে শেষের দিকের প্রোগ্রামে নভেম্বর, ডিসেম্বর অথবা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে আমি বেশ কয়েকবার বলেছি যে 2026 সালে ফেডারেল রিজার্ভ কিন্তু ডলার প্রিন্ট শুরু করতে বাধ্য হবে। অ্যান্ড ইট লুকস লাইক এটি কিন্তু খুব হাইলি প্রবাবিলিটি সম্ভাবনা খুব বেশি এটা হওয়ার এখন, কারণ এটা তারা অলমোস্ট শুরু করেছেন। সো শুরু করেননি, তারা ওয়ার্মিং আপ করছেন। সো আমি যেটি বলবো, হোয়াট হ্যাপেন্স মিনস এর অর্থ কি? বাই দ্য ওয়ে, জেরোম পাওয়েল, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, উনি কথা বলেছেন এনএবি কনফারেন্সে ইন ফিলাডেলফিয়া। যদি আমরা অন স্ক্রিনে দেখি, দিস ইজ ওকে। Based on the data we do have, it's fair to say that the outlook for employment. আমরা কি V1টা দেখতে পারি? থ্যাংক ইউ। ভিডিও আমি বলবো, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কথা বলেছেন এনএবিসি কনফারেন্সে ফিলাডেলফিয়াতে। সো এই সপ্তাহে যেটি আপনারা দেখছেন, আই জাস্ট ওয়ান্ট টু মেক শিওর যে আমরা জানি যে আমরা কী নিয়ে কথা বলছি। এই পুরো জিনিসটি ছিল 47 মিনিট লম্বা, এবং আমি এটি খুব বেশি আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ আমরা দেখেছি, আমরা অ্যানালিসিস করব। আমি বেশ কিছু হাইলাইটও তুলে ধরবো আপনাদের কাছে, ভিডিও ক্লিপ আছে, বেশি নয় 3টি, এবং তার ইনসাইটটি তুলে ধরবো। দ্য বিগ কোয়েশ্চেন হচ্ছে যে ফেডারেল রিজার্ভ তো ইন্টারেস্ট রেট কাটবে। উইল দ্য ফেডারেল রিজার্ভ কাট ইন্টারেস্ট রেট? এই যে তাদের পরবর্তী মিটিং আমরা যদি দেখি, ওকে, এইখানে সেটি হচ্ছে কবে? নেক্সট মিটিং অক্টোবরের 29 তারিখ, আজকে কিন্তু অক্টোবরের 17 তারিখ, ওকে, নট টু ফার অ্যাওয়ে। সো একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অ্যাট দেয়ার সেপ্টেম্বর মিটিং, গতবারের যে মিটিংটি ছিল সেটি তারা একটি প্রজেকশন দিয়েছিলেন, আমরা যদি দেখি অন স্ক্রিনে, ওকে। এই প্রজেকশনে তারা এই বছরের যে বাকি অংশ আছে সেখানে তাদের একটি প্রজেকশন দিয়েছিলেন, এবং আমরা যেটি প্রজেকশনে দেখছি সেটি হচ্ছে এটি হচ্ছে পেজ, আমার মনে হয় পেজ 2-তে আছে, ওকে, পেজ 2, যেখানে ফেডারেল ফান্ডস ইন্টারেস্ট রেট তারা বলছিলেন যে হবে 4.25%। ওকে, রাইট নাও, এই মুহূর্তে ফেডারেল ফান্ডস ইন্টারেস্ট রেট রিপোর্ট হচ্ছে 4.25%। ইন সেপ্টেম্বর তারা প্রজেক্ট করেছিলেন যে তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন 3.75% এই বছরের শেষ নাগাদ। সো আপনারা যেটি অনস্ক্রিনে দেখছেন এটি বলছে 3.6%, তার কারণ হচ্ছে তারা একটা রেঞ্জ ব্যবহার করেন 3.5 থেকে 3.75%, বাট আমরা হায়ার এন্ডটা ধরে নিয়েছি। সো দ্যাটস ওয়াই ইউ আর সিইং 3.6। ওকে, এনিওয়ে, তার অর্থ হচ্ছে যদি তাদের আউটলুক এবং ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মতবাদের কোনো পরিবর্তন না হয়ে থাকে সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত, তার অর্থ হচ্ছে তাদের যে অরিজিনাল প্রজেকশন ছিল তারা দে আর স্টিকিং টু দ্যাট প্রজেকশন, তারা ওখানেই থাকবেন ওইটা নিয়ে, যার অর্থ হচ্ছে তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন 0.25% অক্টোবরে 29 তারিখে, এই মাসে। গুড নিউজ, রাইট? অ্যান্ড তার পরবর্তীতে আবারও পুনরায় তারা ইন্টারেস্ট রেট কমাবেন আরেকবার 0.25% ইন ডিসেম্বর। সো আপনি যদি রিফাইন্যান্সিং এর আইডিয়া থাকে আপনার মাথায়, বাড়ি কেনার আইডিয়া থাকে, হোল্ড দ্যাট থট, নট রাইট নাও, নট এট দ্য মোমেন্ট, ওকে। নাও সো যার ফলশ্রুতিতে ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট চলে আসবে কোথায়? 4.25% থেকে 3.75%, যেটি তারা প্রজেক্ট করেছিলেন। ওকে, সো অর্থনীতিবিদ এবং দ্য মার্কেট তারা কি এটি বিশ্বাস করেন কিনা, চলুন দেখে নিই তারা কি মনে করেন। সো দ্য অ্যান্সার ইজ ইয়েস, অ্যাবসলুটলি। খুব শক্তভাবে মার্কেট মনে করছেন, যেটি আপনারা দেখছেন এটি আসছে সিএমই ফেড ওয়াচ টুলের কাছ থেকে, তারা খুব শক্তভাবে বিশ্বাস করছেন যে 97.8% সম্ভাবনা আছে যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট অক্টোবরের 29 তারিখে কমাবেন। 97.8 ধরে নিতে পারেন 100%। সো আরেকটি ডিসেম্বরের সম্ভাবনা যেটি আমরা দেখবো অন স্ক্রিনে পরবর্তীতে, যেটি আপনারা দেখছেন এখন, এটি বলছে ডিসেম্বর মাসেও আরেকটি রেট কাটের সম্ভাবনা আছে, সেটি হচ্ছে 92.8%। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে আনবে আরও 0.25, অর্থাৎ 25 বেসিস পয়েন্টে। কবে? ডিসেম্বর 10th। নাও হোয়াট ডাজ ইট মিন? এই সমস্ত জিনিসের অর্থ কি? ইট মিনস অর্থনৈতিক পলিসি যেটি আছে, এই মানে সহজ অর্থনৈতিক পলিসি সহজ হতে যাচ্ছে, এবং এটি খুব কাছেই দাঁড়িয়ে আছে আমাদের। অ্যান্ড এটি যখন হবে,
এটির হাওয়া কিন্তু ব্যাপকভাবে লাগবে স্টক, ওকে। প্রথমে একটু নিচে থাকলে স্টক মার্কেট ঊর্ধ্বগতি বেড়ে যাবে ডেফিনেটলি। অলসো আরেকটি যেটি হবে সেটি হবে প্রেশাস মেটাল, সিলভার, গোল্ড, এই সমস্ত কিছু দাম আরও বেড়ে যাবে। মুভিং অন টু দ্য সেকেন্ড হাইলাইট, নেক্সট ওকে, সেকেন্ড হাইলাইট, যখন ফেডারেল অফ দ্যাট মিটিং যেটি এই সপ্তাহে হয়ে গেল, ফেডারেল রিজার্ভের prints money is called, by the way, quantitative tightening, quantitative easing, সহজ করে নিয়ে আসবেন, ওকে। সোজা ভাষায় তারা ব্যালেন্স শিট এক্সপ্যানশন করবেন। আমি শুরুতেই বলেছি, ব্যাখ্যা করব, এভাবেই তারা অর্থ ছাপান, ব্যালেন্স শিটে তারা এক্সপ্যানশন করেন, অর্থাৎ লগ্নি দেন ইউএস গভর্নমেন্টকে, যার যে অর্থগুলো বিভিন্ন ব্যাংকে যায়, সেই অর্থগুলো সহজ শর্তে লোন দেওয়া হয় ব্যবসা এবং সাধারণ মানুষকে। দ্যাটস হাউ ইট ইজ, ওকে। সো আই মিন দোজ আর জাস্ট ফ্যান্সি ওয়ে, সত্যিকার অর্থে মানি প্রিন্টিং, ইজিভাবে যদি বলতে চান, ওকে। যদি ফেডারেল রিজার্ভ চান, তারা কিন্তু যে কোনো সময় অর্থনীতি থেকে অর্থ তুলে নিয়ে যেতে পারেন। সেটি হচ্ছে কোয়ান্টিটেটিভ ইজিং অপোজিট কোয়ান্টিটেটিভ টাইটেনিং। সো আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো অন স্ক্রিনে এখন, যেটি আপনারা দেখছেন, ইটস কি পরিমাণ অর্থ ফেডারেল রিজার্ভ হ্যাজ বিন ইজিং, পাঠাচ্ছেন মার্কেটে, ওকে। সো অথবা প্রিন্ট করছেন, আপনি ধরে নেবেন, কারণ মার্কেটে পাচ্ছেন না, দে আর প্রিন্টিং ইট, ওকে। সিন্স জিএফসি না থেকে গ্রেট ফাইন্যান্সিয়াল collapse, 2008 সালের কথা বলছি। সো অর ক্রাইসিস, ওকে। সো এই যে ক্রাইসিসটি যখন আসলো, তখন এটি যাতে আরও ধসে না পড়ে, সেইটির জন্যে তাদেরকে প্রিন্ট করতে হয়েছিল $4 ট্রিলিয়ন, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, $4 ট্রিলিয়ন। দেন প্যান্ডামিক এসে হাজির। প্যান্ডামিকের সময় তারা পুনরায় প্রিন্ট করলেন যাতে অর্থনৈতিক কলাপস না হয়, আরও $5 ট্রিলিয়ন। ক্যান ইউ ইম্যাজিন, ওকে। অ্যান্ড দেন অফকোর্স আরেকটি যেটি আছে, ইনফ্লেশনের সাথে ইনফ্লেশন বেড়ে গেল, অনেক কিছু হলো। টু ফাইট ইনফ্লেশন তারা কি করলো, আরও তারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল। আপনি জানেন ফেডারেল রিজার্ভ হাতে দুটি পদ্ধতি আছে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া অথবা আনএমপ্লয়মেন্টকে ঠিক রাখা। দিস ইজ দেয়ার ডুয়াল ম্যান্ডেট, ওকে। এনিওয়ে, সো এই যে যখন ইনফ্লেশন বেড়ে গেল, তখন তারা কি করলেন, দে টুক মানি আউট, অর্থ বের করে নিয়ে গেলেন অর্থনীতি থেকে, ওকে, অফ দ্য সিস্টেম, যেটিকে বলা হয় কোয়ান্টিটেটিভ টাইটেনিং, কিউটি। নাও আমি আরেকটি জিনিস আপনাদেরকে অন স্ক্রিনে দেখো এখন, যেটি আপনারা দেখছেন। সো জে পাওয়েল উনি বলছেন, সাজেস্টিং দ্যাট কোয়ান্টিটেটিভ ইজিং, দ্যাট ইজ, যেটি পথে তারা যাচ্ছেন। আমি যেটি বলেছিলাম যে 2024 সালের শেষের দিকে আমি এই কথাগুলো অনেকবার বলেছিলাম। অ্যান্ড এখন হচ্ছে প্রথমে তখন যেটি বলেছিলাম, আপনারা খেয়াল করে দেখবেন, প্রথমে আসবে ইন্টারেস্ট রেট কাট, অর্থাৎ ইন্টারেস্ট রেট যে থাকবে সেটি কমে আসবে, ইন্টারেস্ট রেটের হারটি কমে আসবে। তারপর তারা কি করবেন, যেই টাইট অবস্থায় আছে অর্থনীতি, ইন দ্য ব্যাংক, ইন দ্য লোন, সেটিকে তারা লুজ করবেন, ঢিলা করবেন, শিথিল করে নিয়ে আসবেন। সো যেটি এখন রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, যেটি এখন হতে যাচ্ছে খুব শীঘ্রই। দেন কামস কোয়ান্টিটেটিভ ইজিং, মানি প্রিন্টিং রাইট ইন 2026, আগামী বছর। বাই দ্য ওয়ে, this is their game plan, this is their playbook, this is very obvious, okay. It's যখন তাদের আর কোনো উপায় থাকে না, they are cornered, great disaster হয়, that's the route, এই রাস্তা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, they have no other choices, okay, unfortunately. Now it requires great amount of money to be printing, এটা মনে রাখবেন যখনই এরকম হবে। এবার যেটি হচ্ছে, আগামী সামনে যে কোনো সমস্যা হয়, আরও কোনো বড় সমস্যা হয়, তাহলে কিন্তু আরও বেশি পরিমাণ ডলার প্রিন্ট করতে হবে, ডলার মূল্য কমে আসবে, দ্যাটস হোয়াট ইট মিনস, ওকে। কারণ দিনে দিনে তো সব কিছুর দাম বাড়ছে। আগে করেছেন $5 ট্রিলিয়ন, সেটা তো এখন হবে না, $10 ট্রিলিয়ন প্রিন্ট করতে হবে। দিস ইজ ওয়াই ইউ সি দ্য প্রাইস অফ গোল্ড, আপনি যে দেখছেন গোল্ড সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, 4236। দিস ইজ বাই দিস মর্নিং, বাই দ্য ওয়ে, ওকে। সিলভার বাড়ছিল, সিলভারের প্রাইস কমে এসেছে 6%, আই থিঙ্ক 1 hour ago. এনিওয়ে, সো এই কারণে গোল্ডের প্রাইস ঊর্ধ্বমুখী। কেন?
এটা হচ্ছে ইনফ্লেশনের এগেনস্টে হেজ, কারণ আপনি ডলারের মূল্য তো কমে আসতেছে, ডলারের মূল্য নেই, ইউ আর লুজিং ভ্যালু অফ ডলার্স। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, এর ভ্যালু তো কমবে না। সো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি জেনে নেবেন যে এখন জানছেন অথবা দেখে নেবেন পরে, সেটা হচ্ছে গোল্ডের দাম বেড়েছে 60%, 60% গত বছর অক্টোবর থেকে যদি তুলনা করেন তাহলে এই বছরের অক্টোবর মধ্যে। দ্যাট ইজ মোর ডলার্স, দ্য মোর ডলার্স দে প্রিন্ট, যত পরিমাণ তারা ডলার প্রিন্ট করবেন গোল্ডের দাম ততই বাড়তে থাকবে। মনে রাখবেন তারা মাত্র শুরু করেছেন, দিস ইজ জাস্ট আ ওয়ার্ম আপ ফর মানি প্রিন্টার্স, more to come. Now, that's why, যার কারণে গোল্ডের প্রাইসের এরকম, এটি যে আমি গতকালকে নিয়েছিলাম এখানে দেখাচ্ছে $4,100, এখন তো $4,236। বাট প্রবলেমটা হচ্ছে ফেডারেল রিজার্ভ তো ডলার প্রিন্ট করতে পারবেন, তারা তো গোল্ড প্রিন্ট করতে পারবেন না, মানুষ এটা জানে। সো যত ডলার প্রিন্ট করবেন ততই তারা ডলারকে ডিভ্যালুয়েট করবেন এবং ততই গোল্ডের দাম বাড়তে থাকবে। ইটস গানা টেক টু বাই মোর ডলার্স, অনেক বেশি, আরো বেশি অর্থ লাগবে 1 ounce অফ গোল্ড কিনতে। সো ফেডারেল রিজার্ভ একটি কারণে দে হেট গোল্ড, দে ডু নট লাইক গোল্ড। আমরা কিছুক্ষণ আগে শুনবো গ্রিনস্প্যানের কথা, যিনি জর্জ বুশের সময় ছিলেন আমার ধারণা, দ্য ট্রেজারি সেক্রেটারি। সো তারা দে ডোন্ট লাইক গোল্ড, ফেডারেল রিজার্ভ। ডু ইউ নো ওয়াই? কেন? তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভের অ্যাবিলিটি আছে মানি প্রিন্ট করার, ডলার প্রিন্ট করার যখন ইচ্ছা, অ্যান্ড দে ক্যান কন্ট্রোল ইট, দে হ্যাভ মোর পাওয়ার। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনগণ, এখন সাধারণ মানুষরা এটা বুঝতে পারছেন যে এটা আনফেয়ার গেম, ডলার ধরে রেখে লাভ নেই, ডলারের ভ্যালু কমছে। বাই দ্য ওয়ে পৃথিবীর অন্যান্য দেশরাও কিন্তু এটা বুঝতে শুরু করে দিচ্ছে। সো তারা কি করছে, তাদের রিজার্ভ থেকে ডলার ডাম্প করা শুরু করেছে, ডলার বের করছেন। সো basically they started ditching dollars, এবং this is part of the de-dollarization process আপনি বলতে পারেন after GFC. okay, now অনেকেই দিনের পর দিন জেগে উঠছেন and they are catching on to the inflation, তারা বুঝতে পারছেন যে ইনফ্লেশন কোথায় নিয়ে যাচ্ছেন। দ্যাটস ওয়াই আমি 2 সপ্তাহ আগে যখন বলেছিলাম যে একটি প্রোগ্রামে, দ্য ভিউজ প্রোগ্রামে, দ্য ক্যাশ রাইট নাও ইজ এ ট্র্যাশ। আপনি যদি সম্পদ থাকে, রিয়েল এস্টেট হতে পারে, স্টক হতে পারে, ইকুইটি হতে পারে, ফিচার্স হতে পারে, গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, নট বিটকয়েন। আমি জানি অনেকে যারা বিটকয়েন আছেন দে উইল হেট মি, বাট আই ডোন্ট লাইক বিটকয়েন। আপনারা হয়তো জানবেন যে গত শুক্রবার মার্কেট ক্র্যাশ করেছিল, তার আগে একজন বড়, নাম বলবো না, খুব বড় একজন আছেন, শর্ট করেছিলেন এবং শর্ট করার পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের যে চায়নার থ্রেটটি আসলো, বিটকয়েন মার্কেট পড়ে গেল। ওই ব্যক্তি $213 মিলিয়ন বানিয়েছিলেন। সাউন্ডস লাইক এ কোইন্সিডেন্স, ইটস নট, সো বি কেয়ারফুল। হাবিব ভাই, ভালো খবরের জন্য অনেকদিন পর ধন্যবাদ আপনাকে, আটলান্টা থেকে জামানি ভাই, আপনাকেও ধন্যবাদ। সারোয়ার খান, আমিও দেখছি। ওকে, এনিওয়ে, নাও আমি আপনাদেরকে হাইলাইটের কিছু অংশ এখন নিয়ে যাব। যে পাওয়েলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অ্যাবাউট অ্যালার্মিং রাইজ অফ গোল্ড, কিভাবে গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে, এই ব্যাপারে তার মন্তব্যটা কি। উনি যেটি বলছেন সেটি হচ্ছে এরকম, ওনারা এই গোল্ডের প্রাইস খুব একটা খেয়াল করে দেখেন না, ওনাকে অ্যালেন স্প্যানের কথা, গ্রিন অ্যালেন স্প্যানের কথা মনে করছেন, উনি খেয়াল করেনি। ফারুক আহমেদ বলছেন, হাবিব ভাই ওয়াচিং ফ্রম স্ট্যামফোর্ড, থ্যাংক ইউ। কেনেডিকাটে আমি অনেক সময় যাই, হয়তো পরবর্তী কোনো এক সময় দেখা হবে। সোনালী বৈদ্যা, উনি বলছেন, হাবিব ভাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। মিশিগান স্টেট জব সম্পর্কে কিছু বলুন। ইউ নো হোয়াট, আই উইল লুক ইট আপ নেক্সট উইক, আই প্রমিস ইউ। হ্যাঁ, আমি দেখবো, আগামী সপ্তাহে দেখে জানাবো। আরেকটু ডিটেলস বলে আরেকটু, তামান্না আজিজ বরাবরের মতো ওয়াচিং ফ্রম বিংহ্যাম্পটন, থ্যাংক ইউ। ওকে, নাও যেটি আপনি দেখলেন, উনি কিন্তু প্রশ্নের উত্তর দেননি, উনি জানেন হোয়াটসঅ্যাপ, হি ডাজ ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। ওকে, সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে পরিমাণ অর্থ আপনারা প্রিন্ট করছেন এটার কারণে ডিভ্যালুয়েট, ডলারের মূল্য কমে আসছে, অ্যান্ড যার ফলে আমরা দেখছি গোল্ডের প্রাইস বাড়ছে। আপনি যে কোনো জায়গায় যাবেন এখন, যে অর্থে, জাস্ট ধরে নিন বছরখানেক আগেও $2,000 বা $3,000 1 আউন্স গোল্ড পাওয়া যেত, এখন সেটিকে 4200 দিয়ে কিনতে হবে। সো অবভিয়াসলি
গোল্ডের প্রাইস বেড়েছে এবং বেড়েছে তার কারণ ডলারের মূল্য কমেছে। ইটস জাস্ট নট গোল্ড বাই দ্য ওয়ে, অলসো সিলভার, অলসো হোম প্রাইস, আপনারা সেটি জানেন, গ্রোসারি, ইউটিলিটিস এটসেট্রা, এভরিথিং। সো আই উইল জাস্ট সে দ্যাট ইট উড নট বি আ প্রবলেম, এটি কোনো সমস্যাই হতো না যদি আমাদের ইনকামটা বেড়ে যেত। মানি প্রিন্ট করছেন, ইটস নট এ প্রবলেম। The rate of money printing is not a problem. The reality is that প্রবলেমটা হচ্ছে মানি প্রিন্টিং হচ্ছে, ইট ইজ ফাইন। এটির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ধনী আর দরিদ্রের যে দূরত্ব, যা গ্যাপ, এটি খুব বড়ভাবে তৈরি হচ্ছে। সো আরেকটি কারণ আছে এটির, একটি কথায় আছে যে অর্থ তাদের কাছেই আসে সবচেয়ে বেশি যারা অর্থের খুব কাছাকাছি থাকেন। ইন দিস কেস দ্য ক্লোজেস্ট টু দ্য মানি প্রিন্টার উইল বি বেনিফিটেড মোস্ট, অর্থাৎ যেই টপ লেয়ারে যারা আছেন এই সমাজে তারাই কিন্তু সবচেয়ে বেশি অর্থ নিয়ে যাবেন বিভিন্ন কারণে, মিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস অফ ডলার্স, নাট আপনি আমি না। সো তাহলে আজকে আমি কি বোঝাতে চাচ্ছি, হোয়াট ডিড উই লার্ন? যদি অন স্ক্রিনে দেখি, দে আর স্টিল অন ট্র্যাক। তারা ইন্টারেস্ট রেট যে কাটবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা অক্টোবরে কমাচ্ছেন, ডিসেম্বরেও কমাচ্ছেন, ইউনো ইটস ফাইন, ইটস ডান। তারা অর্থনীতির যে টাইট অবস্থা ছিল সেটিকে শীতল করে নিয়ে আসবেন। দে আর ওয়ার্মিং আপ দ্য মানি প্রিন্টার্স। মনে রাখবেন, ইনফ্লেশন বাড়তে থাকবে, আমরা দেখব প্রাইস বাড়ছে সব কিছুর। ওকে, সো আমি যেটি বলার চেষ্টা করছি, আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যে আমরা আসলে একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি। ইটস এ হিস্টোরিক্যাল প্লেস। অনেক বছর পর যখন অনেকে পেছনে ফিরে তাকাবেন, তখন আপনারা বুঝতে পারবেন একদল লোভী গ্রিডি মানুষ, ইনক্লুডিং ফেডারেল রিজার্ভ, এই সিচুয়েশনের জন্য দায়ী। অ্যান্ড আমি যখন বলছি সেটা 5 বছর 10 বছর নয়, 50 years from now, 60 years from now, the central bank and the bankers looted the country. The greed and recklessness ruined our economy and the country. Now, এটি আমরা এখনকার সময় ধরে নিব। সো বি কেয়ারফুল উইথ ইয়োর মানি, বি কেয়ারফুল। আপনি যেভাবে হোক সম্পদ করতে হবে আপনাকে। TVN24 এই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি আপনাদেরকে একটি পর্যায়ে নিয়ে আসার, চিন্তাভাবনার পরিবর্তনের জন্য। কাজ করছেন যারা, কাজ করেন, কিন্তু সম্পদ করতে হবে। আশা করি এটি আপনাদের সবার কাজে লাগবে। নাও লেটস গো রিয়েলি কুইকলি। আপনারা অনেকেই এই ইমিগ্রেশনের ব্যাপারে আসছি, আমি ধরে নিচ্ছেন যে এখন আমি অ্যাপ্লাই করব না। কেন? সিচুয়েশন খুব টাইট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুব টাইট, আই উইল ওয়েট। সো তাদের জন্য আমি বলবো, ডোন্ট ওয়েট ফর নিউ লজ। নতুন ল আসবে, একটু সহজ হবে, ডোন্ট ওয়েট ফর, এটার জন্য অপেক্ষা করবেন না। নতুন অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তন আসবে, নতুন রাজনীতিবিদরা আসবেন, ডোন্ট ওয়েট ফর দ্যাট। আপনার জন্য থিংস ইজিয়ার হবে। ডোন্ট ওয়েট অ্যারাউন্ড ফর নিউ প্রেসিডেন্ট, নিউ পলিটিশিয়ানস অ্যান্ড নিউ লজ। ইটস নট গোনা গেট ইজিয়ার। এটা সহজ হবে না। দে মে নট। অ্যাকচুয়ালি ম্যাটার অফ ফ্যাক্ট, আমি যতটুকু বুঝতে পারছি এখন, এটি টাফারই হতে যাবে, এটি কঠিন থেকে কঠিনতর হতে যাবে আরও আগামী কয়েক বছরে। সো আপনি যদি মনে করে থাকেন, আপনি যদি মনে করে থাকেন যে ইনফ্যাক্ট ইট মে এফেক্ট ইউ অ্যান্ড ইন এ ওয়েজ ইউ ক্যানট ইভেন ইম্যাজিন। আপনি যদি মনে করে থাকেন যে আপনি পরে করবেন এবং আপনি এখনও ওয়েট করবেন, আপনাকে কিভাবে এটি হার্ট করবে, কিভাবে কত কঠিন হয়ে দাঁড়াবে, আপনি ইম্যাজিনও করতে পারবেন না এখন। সো আপনারা যারা অপেক্ষা করছেন ন্যাচারালাইজেশনের জন্য বা গ্রিন কার্ডের ফাইলের জন্য বা অন্য কোনো জন্য, টেক অ্যাকশন নাও, ডোন্ট ওয়েট। আপনারা জানেন যে অপেক্ষা করার স্ট্রেস খুব কঠিন, রাইট? অ্যাক্টিং ইজ রেসপন্সিবল। সো আপনাকে অ্যাক্ট করতে হবে। আপনি যদি কোয়ালিফাই করে থাকেন ইমিগ্রেশন বেনিফিটের জন্য, আপনি ন্যাচারালাইজেশনের জন্য যদি কোয়ালিফাই করে থাকেন, আপনি এটা পেয়ে যাবেন। কেন সেটিও বলছি। ইফ ইউ ফাইল ইউ, মানে কয়েকটি শর্ত আছে। আপনি যদি ইমিগ্রেশনটি ফাইল করেন, অ্যাজ লং অ্যাজ ইউ কোয়ালিফাই, টু মেক শিওর দ্যাট ইউ কোয়ালিফাই, আপনার গুড অ্যাটর্নি যদি থাকে, ইউ শুড গেট ইউর ইমিগ্রেশন বেনিফিট। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইউ উইল ডেফিনেটলি গেট আ পিস অফ মাইন্ড। এই ব্যাপারে কোনো না। তো আমি যদি বলবো, ডু নট গ্যাম্বল উইথ ফিউচার। আপনার এখন যেটাই আছে, যদি আপনি কোয়ালিফাই করেন, অ্যাক্ট নাও, সাবমিটেড। কেন বলছি? আমরা দেখছি, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, সিটিজেনশিপ
বা গ্রিন কার্ড, যে সিটিজেনশিপের কথা, স্পেশালি ন্যাচারালাইজড সিটিজেনশিপ, আগে 6 থেকে 9 মাস লাগতো বিভিন্ন কারণে, বেশিও লাগতো, কিন্তু এখন সেটি হচ্ছে 3 থেকে 5 মাস। সো স্পিডটি বেড়েছে। পরিবর্তনটা কোথায় হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে এই জায়গায় যেখানে আগে তারা যখন অ্যাপ্লাই করতেন আপনি, তারা দেখতো যে এটিকে অ্যাপ্রুভ করা যায় কীভাবে। এখন তারা দেখে এই লোক যে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, ইনি কি স্বভাবসিদ্ধভাবে শুদ্ধির যে ব্যাপারটি আছে সেভাবে কি গ্রিন কার্ডটি পেয়েছেন নাকি কোনো ফ্রডের মাধ্যমে পেয়েছেন, সেটি তারা আগে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তারা আপনার কমপ্লিট হিস্টোরিটা জানতে চায়, আপনি কবে দেশে এসেছেন, কিভাবে পেলেন কাগজটি, কোন প্রসেসের মধ্যে পেলেন, সেটি আগে তারা যাচাই করে। সো ইফ ইউ হ্যাভ দ্যাট প্রবলেম, উই হ্যাভ এ বিগার প্রবলেম। নাও অ্যাসাইলাম আপডেট, আমি গত সপ্তাহে কিছু কথা বলেছিলাম। অনেকেই আমাকে জানিয়েছেন যে আচ্ছা 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, তাদেরকে ডাকা হচ্ছে না, অথচ নতুন যারা অ্যাপ্লাই করছেন তাদেরকে ডাকা হচ্ছে। আমি এই ব্যাপারটিতে একটু খতিয়ে দেখেছি এবং অ্যাসাইলাম আপডেট ফ্রম লাস্ট উইক, রাইট, আমি যেটি বলছিলাম। সো অনেকে আছেন বছরের পর বছর অপেক্ষা করছেন, আপনি অ্যাপ্লাই করেছেন অ্যাসাইলাম, কিন্তু আপনি জানেন যে আপনার ফ্রেন্ড অ্যাপ্লাই করেছেন গত সপ্তাহে, তাকে ডাকা হচ্ছে 1 মাস 1.5 মাসের মধ্যে, রাইট, কিন্তু আপনাকে তাদেরকে 90 দিনের মধ্যে ডাকা হচ্ছে, কিন্তু আপনার কোনো খবর টবর নেই। সো তারা যে সিস্টেমটি এখন অবলম্বন করেছেন সেটি হচ্ছে এরকম, দ্য লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। ওকে, দ্য লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। তারা এটি করেছেন কেন? এটি করার কারণ হচ্ছে তারা ডিসকারেজ করছেন সবাইকে যাতে অ্যাপ্লাই না করে অ্যাসাইলামের জন্য। ওকে, সো কেন, কিভাবে ডিসকারেজ করছেন? আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই, গত সপ্তাহে বলেছিলাম, ইন্টারভিউটা এত দ্রুত তারা ডেকে নেন যে আপনি ওয়ার্ক পারমিটের যে 180 দিন হলো যে ওয়ার্ক পারমিট দেওয়া হয় আপনাকে, সেই অবস্থাতে যেতেই দেওয়া হচ্ছে না এখন। The only way your interview is threatened is, আপনি বাই দ্য ওয়ে যাদের অনেক বছর হয়ে গেছে তারা একদমই সহ্য করতে পারছেন না, তাহলে আপনি কিন্তু একটা ব্যবস্থা নিতে পারেন, সেটা হচ্ছে আপনাকে ম্যান্ডেমাস যেটি বলা হয় থাকে, ফেডারেল গভর্নমেন্টের বিরুদ্ধে সু করতে পারেন। কেন? যে আপনাকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে না এবং যার কারণে আপনার মানে তারা, দ্য গভর্নমেন্ট ইজ ভায়োলেটিং ইয়োর রাইটস। ওকে, ইটস আ বিগ টপিক, অন্য আরেকদিন সম্পূর্ণ আলোচনা করা যাবে, আই হোপ সো। ওকে, সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট ব্যাপারে অনেকে আলাপ করেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন। গত সপ্তাহে আমি অনেকের কমেন্ট দেখেছি। ওকে, সো রিটায়ারমেন্ট এইজটি ডিপেন্ড করে আপনার জন্মটি কবে হয়েছে। সো সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট এইজ যেটি আছে এটা বেস করে ইয়োর বার্থ ইয়ার। নাও আপনার জন্ম যদি 1960 সাল অথবা তার পরে হয়ে থাকে, আগে না পরে হয়ে থাকে, ফুল রিটায়ারমেন্ট যেতে আপনাকে 67 ইয়ার হতে হবে, 67 বছর হতে হবে আপনি ফুল রিটায়ারমেন্ট সোশ্যাল সিকিউরিটির ফুল বেনিফিট পেতে হলে। ওকে, হাউএভার আপনি সোশ্যাল সিকিউরিটির বেনিফিট পাওয়া শুরু করতে পারেন অ্যাট দ্য এজ অফ 62, কিন্তু মনে রাখবেন যদি সেটি আপনি করেন আপনার মান্থলি পেমেন্ট যেটি আছে এটি কিন্তু ব্যাপকভাবে কম দেওয়া হবে আপনাকে। কনভার্সলি অপোজিট ভাবে ইউ ক্যান ডিলে, আপনি ইচ্ছা করলে আপনি ডিলে করতে পারেন, 67 আপনি কোয়ালিফাই করেন কিন্তু আপনি এটিকে বিলম্বিত করতে পারেন। যদি বিলম্বিত করে আপনি 70 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেন তখন নেন, তাহলে কিন্তু আপনার মান্থলি পেমেন্ট বেড়ে যাবে। সো দিস ইজ দিস, আমি তার আগের সপ্তাহে বলেছিলাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন যাতে সোশ্যাল সিকিউরিটি দেউলিয়ে না হয়ে যায় সেই কারণে কাজ করছেন এবং তারা বলছেন এটি ফুল রিটায়ারমেন্ট এজ কি 72-এ নিয়ে যাবেন কিনা তারা, এবং এটির অ্যাক্টিভ আলোচনা চলছে। আই ডোন্ট সাপোর্ট ইট, আই থিঙ্ক ইটস টু ফার ওয়ে আউট দেয়ার। 1960-র আগে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা মানে 62-তে কিন্তু ফুল রিটায়ারমেন্ট পেতেন। এই জন্য আমি বলেছি বার্থ ইয়ার অফ দ্য বার্থ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল এখনকার মতো সম্পূর্ণ আপডেট। আরও কিছু ছিল, আমার সময়ের কারণে সেটা বলতে পারছি না। আমি বরাবরের মতো আপনাদের সমর্থন, আপনাদের আমাদের সাথে থাকা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর সাপোর্ট। আপনাদের অনেক 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 অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।